বাঙালি অত্যাচার হলে অমিশন নো কমিশন। বাঙালিদের প্রতিভা আছে বলে অত্যাচার বরদাস্ত করা হবে না, ইলামবাজারের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপর অত্যাচার করে যখন লোক মারেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, জল কেটে দেন, বিদ্যুৎ কেটে দেন, কটা কমিশন যায়, ওটার বেলায় অমিশন নো কমিশন। যত দোষ নন্দ ঘোষ, বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। আমাদের শপথ, বাংলা বাঁচে কারো দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, যারা দেশের জন্য দিয়েছে বলিদান, আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান। আমাদের বাংলার মাটির উপর অপমান আমরা সহ্য করব না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না, তোমার অত্যাচার সইব না। ভিন রাজ্যে মহিলা নির্যাতনে কটা কমিশন? প্রশ্ন তুলে বাংলাকে টার্গেট করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তুমি 100 কতগুলো টিম পাঠিয়েছো, এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে, মহিলা কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ট্রাইবাল কমিশন, মাইনরিটি কমিশন। আর মধ্যপ্রদেশে মেয়েদের উপর অত্যাচার হলে ইউপিতে জ্বলন্ত, কখনো ইউপি, কখনো রাজস্থান, কখনো উড়িষ্যায় আপনার সরকারের আমলে যখন মেয়েদের জীবন্ত পুড়িয়ে মারে, তখন কটা কমিশন যায়? একটাও যায় না। বাংলার বাইরে বাংলায় কথা বলায় বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার মানুষজন, বাংলার শ্রমিকরা। এবার গুরুগ্রামে রওনা তৃণমূল প্রতিনিধি দলের। গুরুগ্রামে বাংলা বলায় আটকে রেখে হেনস্থা, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার অভিযোগ। চাপে পড়ে কয়েকজনকে ছেড়ে দেয় প্রশাসন। আর সেই গুরুগ্রামে এবার রওনা তৃণমূল প্রতিনিধি দলের। একদিকে তৃণমূলের প্রতিনিধি দল গুরুগ্রামে গেলেন, অন্যদিকে গুরুগ্রাম থেকে ফিরলেন পরিযায়ীরা। হরিশ্চন্দ্রপুরের পরিযায়ীদের হেনস্থা, বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ এবং এবার ফিরলেন তারা, গুরুগ্রাম থেকে ফিরলেন পরিযায়ীরা। 1968 সালের দলিল আছে, তা আমাদেরকে ধরে এরকম ভাবে অত্যাচার করেছে 5 দিন ভোর। ওখানে অত্যাচার করেছিল কোনো? না, অতটা অত্যাচার হয়নি। অতটা মানে কি, কোনো অত্যাচার করেছিল কি? হ্যাঁ, ওই একটু হুমকি দিয়েছিল, ওগুলো। মারধর করেছিল? না, মারধর করেনি। কাগজ দেখিয়েছিলেন? হ্যাঁ, মানে দেখাতে চাইছি, ওরা দেখেনি। যখনই কিছু বলতে যেতাম, নিগুলো আন্দর যাও, মানে কিছু বলতে দিত না, জায়গা বলা যায়। আবার তো যেতে, আবার তো ওখানে যেতে হবে। আমরা তো যেতেই হবে, কাজ করতেই হবে, নি খাবো কি, আমার কামানে বলে কেউ নাই। এখানে তো মুখ্যমন্ত্রী বলছে এখানে থেকে যেতে। তো এখানে কাজ করে এরকম সে করবো যে আমরা আর কিছু কাজ দিলে আমরা ঠিকই করব। পঞ্চায়েতের টাকা বন্ধে তরজা, নথি দেওয়া সত্ত্বেও কেন টাকা বন্ধ? মন্ত্রী লল্লন সিংকে প্রশ্ন কাকলি ঘোষ দস্তিদারের। বাংলাদেশের নিয়ম কানুন মানে না, পাল্টা আক্রমণ লল্লন সিং এর। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাইছি যে ওনার বক্তব্য অনুযায়ী যে কোনো রাজ্যে সঠিকভাবে নির্বাচিত পঞ্চায়েতের বিভিন্ন এলাকার গরিব মানুষ যারা পশ্চিম বাংলায় আছে, তাদের সঠিকভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও এবং এখান থেকে 64 বার পর্যবেক্ষক দল গিয়ে সঠিক জবাব পাওয়া সত্ত্বেও সেই পঞ্চায়েতের গরিব মানুষদের প্রায় 7000 কোটি টাকা কেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিচ্ছে না? यह विषय माननीय शिवराज जी के मंत्रालय से संबंधित है, लेकिन बंगाल एक विशेष तौर का राज्य, जहां कोई कायदा कानून नहीं चलता है, वहां सिर्फ बंगाल का कायदा कानून चलता है। आप जरा देश का
कायदा कानून वहां चलाइए, बंगाल को भी लाभ मिलेगा। प्रधानमंत्री मोदी जी बंगाल को भी इस देश का अंग मान के चलते हैं। अध्यक्ष महोदय, बंगाल के गरीबों का हितैषी बंगाल की सरकार नहीं है। এবার দেখাবো সীমান্তে নাম তোলার ভিড়। সীমান্তে ভোটার লিস্টে নাম তোলার হিড়িক। 6 সীমান্তবর্তী জেলায় গত 25 দিনে নাম তোলার ব্যস্ততা, প্রবণতায় শঙ্কিত রাজ্যের সিইওর দফতর। আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা রাজ্যের সিইও দপ্তর সূত্রে খবর, গত 25 দিনে রাজ্যের সিইও দপ্তরের কাছে যে আবেদন এসে জমা পড়েছে, সেখানে দেখা যাচ্ছে যে গত 25 দিনে প্রায় আবেদনের সংখ্যা 45, আবেদনের সংখ্যা হিসেবে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে গত 25 দিনে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 45,000-এরও বেশি। যেখানে সব থেকে বেশি আবেদন উত্তর 24 পরগনা জেলায় 10,987টি আবেদন জমা পড়েছে উত্তর 24 পরগনা জেলা থেকে। কোচবিহার জেলায় 5,204টি, উত্তর দিনাজপুর জেলায় 6,043টি, দক্ষিণ 24 পরগনা জেলায় 8,511টি, মালদা জেলায় 6,085টি এবং মুর্শিদাবাদ জেলা থেকে 8,572টি আবেদন জমা পড়েছে ভোটার কার্ডে নাম তোলার জন্য। তার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে 25 থেকে 40 বছর বয়সীদের আবেদন জমা পড়ছে ভোটার কার্ডে আবেদনের জন্য। রাজ্যের এই 6 সীমান্তবর্তী জেলা থেকে এত সংখ্যক আবেদন গত 25 দিনে আসায় রীতিমতো চিন্তিত রাজ্যের সিইও দপ্তর, এবং যে আবেদনগুলি ইতিমধ্যেই এসে জমা পড়েছে তা নিয়ে খতিয়ে, যাতে তথ্যগুলি খতিয়ে দেখা হয়, তার জন্য ইতিমধ্যেই সিইও দপ্তরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই সিইও দপ্তর সূত্রে খবর। বেশ। ভোটারদের বার্তা, মুখ্যমন্ত্রীর একজনের নামও যেন বাদ না যায়। রিভিশনের নামে এনআরসি চালুর চেষ্টা হচ্ছে, সাবধান বাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গুরগাঁওতে, হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করেছে। আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল, 17 লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল, তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল, তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে 7 লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল, শিখও ছিল, খ্রিস্টানও ছিল, নেপালিও ছিল। মনে রাখবেন, ভুলে যাবেন না। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবে, বিএলওকে বলবে যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। আপনাদের মনে করিয়ে দিই, অঞ্জলি শীল, আমরা খবর দেখিয়েছিলাম যে অঞ্জলি শীলের যে এনআরসি নোটিশ, সেই এনআরসি নোটিশ প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই সময় অঞ্জলি শীল তিনি জানিয়েছিলেন তিনি এনআরসি নোটিশ এখনো হাতে পাননি, এবং গত শুক্রবার 25শে জুলাই আমরা দেখাই যে হাতে পান এনআরসি নোটিশ অঞ্জলি শীল। এবার অসমে ফালাকাটার অঞ্জলি শীল, নথি জোগাড়ে অসমের বাড়িতে অঞ্জলি। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, আরো রাজকুমারের সঙ্গে কথা বলবো। তার আগে, দুদিন আগেই আপনাদের জানিয়ে রাখি, এনআরসি নোটিশ পান অঞ্জলি, অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিশ। আমার সঙ্গে রাজকুমার রয়েছে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, অসমে যাওয়ার আগে কি জানালেন? এর আগে তো তিনি জানিয়েছিলেন কি করবেন বুঝতে পারছেন না, আতঙ্কে রয়েছেন, অসম যেতে হলো আবার শেষ পর্যন্ত তাকে। দেখো তমস্যা, একদমই নিজের যে নথি, স্কুলের নথি, এই সমস্ত নথি এবং যে বাবার বাড়ি যে সমস্ত ভাই এবং তার আত্মীয় পরিজনরা আছে তাদের সাথে পরামর্শ করার জন্য অঞ্জলি শীল কিন্তু অসমে যে বাবার বাড়ি, সেই বাবার বাড়িতে চলে গিয়েছেন। এখানে তমস্যা বলে রাখি যে আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু জটেশ্বরে এই যে এনআরসি যে নোটিশ, অঞ্জলি শীলকে যে নোটিশ, তার প্রতিবাদে মহামিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস। এই মহামিছিলে কিন্তু অঞ্জলি শীলকে আমন্ত্রণ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস,
কিন্তু তৃণমূল কংগ্রেসের ডাকে কার্যত সাড়া না দিয়ে নথি সংগ্রহ করতে অঞ্জলি শীল কিন্তু চলে গেছে অসমে। ফলে অঞ্জলি শীলকে ছাড়াই কিন্তু প্রতিবাদ মিছিল এবং মহামিছিল করবে তৃণমূল কংগ্রেস। ওইদিকে যেটা আমরা জানতে পারছি, অসমে গিয়ে অঞ্জলি শীল তাদের নিজেদের যে নথি, সেই নথি সংগ্রহে ব্যস্ত এবং আত্মীয় পরিজনদের থেকে কিভাবে এই যে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে মুক্তি পাওয়া যায় তার পরামর্শ করতে ব্যস্ত। সমস্ত বেশ, আমরা কাগজ আসছে, আমরা এখন ব্যবস্থা করব একটা। আমাদের পাড়া আমাদের সমাধান, এবার গাইডলাইন নবান্নের। আমাদের পাড়া আমাদের সমাধানের গাইডলাইন 14টি কাজকে অগ্রাধিকার নবান্নের নয়া কর্মসূচিতে। নিকাশি সমস্যা, নোংরা সাফাইকে বিশেষ গুরুত্ব নবান্নের। জল সরবরাহ, পাড়ায় পাড়ায় আলোর বন্দোবস্তে জোর। এলাকায় শৌচাগার, আইসিডিএস কেন্দ্রের মান উন্নয়নে জোর। প্রাথমিক স্কুলের পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব। জলাশয় পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নে জোর। পাড়ায় বিশ্রামাগার, বাজার পরিকাঠামোর সংস্কার। 2রা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান। 3রা নভেম্বর পর্যন্ত বুথে বুথে ক্যাম্প করে কর্মসূচি। দুয়ারে সরকার আমরা করেছি। আগামী 2রা আগস্ট থেকে আগামী 2 মাস, শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে আমার পাড়া